ভোরের প্রথম আলো ছড়িয়ে পড়ছে ইস্তানবুলের আকাশে। মারমারা সাগরের প্রেক্ষাপটে আয়া সোফিয়া আর ব্লু মস্কের সুউচ্চ মিনার, পূবে এশিয়া, পশ্চিমে ইউরোপ, দুই মহাদেশের সংযোগস্থলে সভ্যতার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে এই ঐতিহাসিক শহর, যার আদি নাম কনস্টান্টিনোপল। প্রাচ্য ও পাশ্চাত্যের এই চিরন্তন মিলনমেলায় একদিনের ঝটিকা সফর। রোমান থেকে বাইজেন্টাইন থেকে অটোম্যান, বহু সাম্রাজ্যের উত্থান পতনের সাক্ষী এই ইতিহাসের মহাকাব্যকে মাত্র একদিনে স্পর্শ করার প্রয়াস একটা ধৃষ্টতা। তবে সংক্ষিপ্ত ট্রানজিট সফরকেও কিভাবে নিপুণভাবে সদ্ব্যবহার করা যায়, সেই অভিজ্ঞতারই এক দলিল আজকের পর্ব। কম সময়ে সাজিয়ে নেওয়া ইস্তানবুল লেওভার রুট, মসজিদ দর্শনের ঠিকুজি, পায়ে হেঁটে বাজারের অলিপথ, আর ভেসে বেড়ানো বোসফরাসের জলে, সবকিছুর পূর্ণাঙ্গ নকশা নিয়ে ২৪ ঘন্টার এই ক্ষণস্থায়ী সফরে দেখে নেওয়া যাক দেশ টার্কি বা তুর্কিয়ের জমজমাট শহর ইস্তানবুল। ঘড়িতে সকাল ৮টা। ট্রানজিট ফ্লাইটের ২৪ ঘন্টা বিরতিকে পুরোপুরি কাজে লাগাতে হলে সকালের এই সময়টুকু অমূল্য। দিনের প্রথম ঠিকানা সুলতান আহমেদ। ইস্তানবুলের বুকে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক চত্বরটিকে বলা হয় পুরনো শহরের হৃৎপিণ্ড। ৩৩০ খ্রিস্টাব্দে সম্রাট কনস্ট্যান্টাইন যখন রোমান সাম্রাজ্যের নতুন রাজধানী হিসেবে এই শহরকে বেছে নিয়েছিলেন, তখন এর নাম ছিল কনস্টান্টিনোপল। পরবর্তীতে পঞ্চদশ শতকে অটোম্যান সুলতান দ্বিতীয় মেহমেদের হাত ধরে এই শহর পায় তার বর্তমান ইসলামিক পরিচিতি। আজ এই স্কোয়ারে দাঁড়ালে একদিকে রোমান বাইজেন্টাইন স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন আয়া সোফিয়া, আর অন্যদিকে অটোম্যান প্রতিভার চূড়ো ব্লু মস্ক। লেওভার ট্যুরে থাকার জন্য সুলতান আহমেদ এলাকাটি বেছে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ এখানকার মূল দ্রষ্টব্যগুলো একে অপরের থেকে হাঁটা পথে। যেহেতু তুরস্কের সক্রিয় মসজিদগুলোতে দিনে ৫ বার নামাজের সময় পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকে, তাই ভিড় এড়াতে এবং সময় বাঁচাতে আজকের সূচি তৈরি হয়েছে নিখুঁত পরিকল্পনা মেনে। প্রতিটা স্থানের সঙ্গে তাই দেওয়া থাকছে দিনের নির্দিষ্ট সময়। সুলতান আহমেদে প্রথম গন্তব্য মাটির নিচের এক বিস্ময়ে, ব্যাসিলিকা সিস্টার্ন। দিনের আলো ফোটার নির্ভরতা নেই, খোলে সকাল ৯টায়, তাই প্রথম ঘন্টাতেই পৌঁছে যাওয়া ব্যাসিলিকা সিস্টার্ন। ষষ্ঠ শতকে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানের আমলে তৈরি এই বিশাল ভূগর্ভস্থ জলাধারটি একসময় কনস্টান্টিনোপলের রাজপ্রাসাদে পানীয় জল সরবরাহ করত। মাটির নিচে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ৩৩৬টি ডোরিক ও আয়নিক স্তম্ভের স্থাপত্য রূপকথাকেও যেন হার মানায়। জল আর নরম আলোর খেলা মিলিয়ে বেশ মায়াবী একটা পরিবেশ। আর এর একেবারে গভীরে লুকিয়ে আছে রহস্যময় উল্টো মেডুসার মাথার পাথরের ভাস্কর্য, বাইজেন্টাইন পৌরাণিক কাহিনীর এক প্রাচীন নিদর্শন। ব্যস্ততা বাড়ছে শহরে। আমাদের পরের গন্তব্য আয়া সোফিয়া। পূর্ব নির্ধারিত অনলাইন টিকিট কাটতে তো হবেই, এবং তারপরে আবার কাগজের টিকিট সংগ্রহ করতে হবে টিকিট অফিস থেকে। তাই ব্যাসিলিকা সিস্টার্ন থেকে আবার সুলতান আহমেদ স্কোয়ারের দিকে টিকিট নিয়ে এবারে হাঁটা সেই স্থাপত্যের দিকে, যা দেখেছে ১৫০০ বছর ধরে পৃথিবীর ইতিহাস পরিবর্তন হতে, সেই আয়া সোফিয়া। স্থানীয় তুর্কি ভাষায় এটাই সঠিক উচ্চারণ, যার অর্থ ঐশ্বরিক জ্ঞান। তবে ইংরেজিতে অনেকেই বলে থাকেন হাজিয়া সোফিয়া, আর বাংলার উচ্চারণে না যাওয়াই শ্রেয়। ৫৩৭ খ্রিস্টাব্দে এটি উদ্বোধন হয় ক্যাথেড্রাল হিসেবে। তখন বিশ্বের বৃহত্তম গম্বুজ সম্বলিত ভবন ছিল এটি। প্রায় ৯০০ বছর ধরে এটি ছিল ইস্টার্ন অর্থোডক্স খ্রিস্ট ধর্মের মূল কেন্দ্র। ১৪৫৩ খ্রিস্টাব্দে সুলতান মেহমেদ কনস্টান্টিনোপল জয়ের পর এই ঐতিহাসিক ভবনটিকে মসজিদে রূপান্তরিত করেন। এর বাইজেন্টাইন মেজনাইন ও বিশাল আকার গম্বুজগুলোর সাথে যুক্ত হয় চারপাশের ৪টি মিনার। ভেতরে প্রবেশ করলেই একটা অদ্ভুত চিত্তাকর্ষক মেজাজ। শ্বেত পাথরের মেঝে, হলুদ ছাদ, জলজলে ঝাড়বাতি, দেওয়ালে ঝোলানো সুবিশাল গোলাকার কাঠের ফলক, সোনালী অক্ষরে খোদাই করা আছে আল্লাহ, মহানবী হজরত মুহাম্মদ এবং ৪ খলিফার নাম। একই ছাদের নিচে বাইজেন্টাইন প্রকৌশল আর অটোম্যান নান্দনিকতার এই অপূর্ব সহাবস্থান অত্যন্ত বিরল পুরো পৃথিবী জুড়ে। এই আয়া সোফিয়ার অন্যতম সেরা সম্পদ বাইজেন্টাইন মোজাইক শিল্প।
সোনা, কাঁচ এবং মূল্যবান পাথরের ক্ষুদ্র খণ্ড দিয়ে তৈরি 16 ও 17 নম্বর মোজাইক প্যানেলে যীশুখ্রিস্ট, ভার্জিন মেরি এবং তৎকালীন সম্রাটদের রাজকীয় ছবি এখনও অসামান্য উজ্জ্বলতায় টিকে আছে। অটোমান যুগে সেই খ্রিস্টীয় চিত্রগুলো ঢেকে দেওয়া হয়েছিল প্লাস্টারের আবরণে, যা পরবর্তীতে আধুনিক যুগে বিচক্ষণ সংরক্ষণের মাধ্যমে পুনরায় পরম মমতায় উন্মোচিত হয়। প্রাচীন ইতিহাসকে মুছে না ফেলে তাকে স্বীকৃতি দেওয়া, তার রূপান্তরকে সহনশীলতার সাথে গ্রহণ করাই বোধহয় সত্যিকারের প্রগতিশীলতা ও আধুনিকতার মূল সুর। মেরুকরণ ও অসহিষ্ণুতার এই বৈশ্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে মনে হয় বিভেদের ঊর্ধ্বে মানব সভ্যতার প্রতিটি অধ্যায়কে এভাবে সমাদর করার বার্তাটাই যেন আজ সবচেয়ে বেশি প্রয়োজন। নিজের ভেতর শতাব্দীর এই বৈচিত্র্যকে ধারণ করেই মাথার উপর জেগে আছে সোনালি সিলিংয়ের সূক্ষ্ম কারুকাজ। রাজনৈতিক প্রেক্ষাপট ও ধর্মীয় রূপান্তরের শত ঝোড়ো হাওয়া পেরিয়ে যা আজও একইভাবে ধরে রেখেছে তার রাজকীয় জাঁকজমক। আয়া সোফিয়া ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে অটোমান স্থাপত্যের আরেক বিস্ময়, সুলতান আহমেদ মসজিদ, যা সাধারণভাবে ব্লু মস্ক নামে পরিচিত। বলে রাখা ভালো, অন্যান্য ঐতিহাসিক স্থাপনার মতো এখানে কোনো প্রবেশ মূল্য নেই, এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। তবে ট্রানজিট ট্যুরের সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি বিষয় বিশেষভাবে মাথায় রাখা প্রয়োজন, যে এই সক্রিয় মসজিদটি দৈনিক 5 বার নামাজের সময় প্রায় 1.5 ঘন্টা করে পর্যটকদের জন্য বন্ধ থাকে। তাই ভ্রমণের সূচি আগে থেকেই প্রার্থনার সময়ের সাথে মিলিয়ে নেওয়া জরুরি, যেমনটা করা হয়েছে আজকের ভ্রমণে। একে ব্লু মস্ক কেন বলা হয়, ভেতরে প্রবেশ করলেই তা স্পষ্ট হয়ে যায়। আভ্যন্তরীণ দেওয়ালে শোভা পাচ্ছে হস্তনির্মিত 20,000-এরও বেশি নীল রঙের ইজনিক সেরামিক টাইলস। টিউলিপ, গোলাপ আর নানা রকম জ্যামিতিক নকশায় সমৃদ্ধ এই টাইলসের ওপর 200-টিরও বেশি কাঁচের জানলা দিয়ে আসা প্রাকৃতিক আলো তৈরি করে এক নীল আকাশের অবয়ব। বিশালাকার গম্বুজ আর ঝুলন্ত ঝাড়বাতির আলোয় এর প্রার্থনা কক্ষ সৃষ্টি করে এক স্বর্গীয় পরিবেশ। 17 শতকের শুরুতে সুলতান প্রথম আহমেদের নির্দেশে স্থপতি সেদেফকার মেহমেদ আগা এটি নির্মাণ করেন। তৎকালীন সময় কাবার মসজিদের বাইরে এটিই ছিল পৃথিবীর একমাত্র মসজিদ যাতে 6টি মিনার রয়েছে। ব্লু মস্কের ঠিক পেছন দিয়ে চলে গেছে এক শান্ত গলি, যা নিয়ে যায় আরাস্তা বাজার। সপ্তদশ শতকে এই বাজারটি তৈরি হয়েছিল মূলত সুলতান আহমেদ মসজিদের রক্ষণাবেক্ষণের খরচ তোলার জন্য, আর প্রাচীনকালে একে বলা হতো সিপাহী বাজার। বাজারে ঢোকার আগে ছোট্ট টিফিন ব্রেক, অবশ্যই টার্কিশ টি এবং বাকলাভা। খাওয়া দাওয়া সেরে এবারে ঘুরে দেখা যাক আরাস্তা বাজার। পাথরে বাঁধানো সরু গলির দুপাশে সাজানো রয়েছে হাতে বোনা তুর্কি কার্পেট, ঐতিহ্যবাহী ক্যালিগ্রাফি করা সেরামিক পাত্র, রং বেরঙের কাঁচের লণ্ঠন এবং বিভিন্ন সুগন্ধি মশলা। আর মিষ্টির দোকানগুলিতে সাজানো রয়েছে নানান স্বাদের তুর্কি বাকলাভা ও টার্কিশ ডিলাইট। স্থানীয় সংস্কৃতির স্বাদ শান্ত পরিবেশে নিতে আরাস্তা বাজারের জুড়ি নেই। তবে বলে রাখা ভালো, এখানকার দোকানিরা পর্যটক ভোলাতে পটু, তাই আতিথেয়তা নেওয়ার সময় পকেটের দিকেও একটু খেয়াল রাখা বাঞ্ছনীয়। চেখে দেখার সুযোগ রয়েছে নানান ধরনের টার্কিশ ভেষজ চা, এবং দোকানি বলে দিচ্ছেন তার গুণাগুণ। If someone smokes or drink alcohol, this detox the liver. I don't mean that, brother, you drink alcohol, but you know, if someone drinks, this helps. Yavaş, acele çekin. Thank you. Brother, it's for you. Thank you. Boss. So this one for your digestion,
for your immunity system and for your liver. আরাস্তা বাজারের আতিথেয়তা উপভোগ করে এবং কিছু কেনাকাটা সেরে এবার এগোচ্ছি শহরের অন্যতম প্রধান আকর্ষণের দিকে, বিশ্ববিখ্যাত গ্র্যান্ড বাজার। সুলতান আহমেদের প্রধান পথ ধরে হাঁটার সময় চোখে পড়ে ইস্তানবুলের আধুনিক জীবন ও প্রাচীন ইতিহাসের এই অনন্য মেলবন্ধন। পথেই নজর কাড়ে ৩৩০ খ্রিস্টাব্দে নির্মিত কলাম অফ কনস্ট্যান্টাইন বা স্থানীয় ভাষায় চেম্বারলিতাস। পোড়া ইটের তৈরি এই প্রাচীন স্তম্ভটি রোমান সাম্রাজ্যের স্মৃতি বহন করে চলেছে। ঠিক পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বারক স্থাপত্যের তৈরি অপূর্ব নূর ওসমানিয়ে মসজিদ। প্রাচ্যের প্রাচীন বাণিজ্য সংস্কৃতির বিশালত্ব বুঝতে হলে আসতে হবে এই গ্র্যান্ড বাজারে। তুর্কি ভাষায় যাকে বলা হয় কাপালি চার্সি বা আবৃত বাজার। ১৪৬১ সালে সুলতান দ্বিতীয় মেহমেদের আমলে শুরু হওয়া এই বাজারটি বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম ইনডোর মার্কেটগুলির একটি। প্রায় ৪,০০০-এরও বেশি দোকান এবং ৬১টি গলি নিয়ে গঠিত এই বাজার যেন এক বিশাল গোলকধাঁধা। ইসলামিক সিল্ক রোড বা রেশম পথের যুগে এই বাজারগুলো কেনাকাটার স্থান তো ছিলই, তার সঙ্গে ছিল বিভিন্ন সংস্কৃতির আদান প্রদানের সামাজিক কেন্দ্র। আজ শত শত বছর পরেও এর খিলানযুক্ত ছাদ আর রঙিন লণ্ঠনের নিচে সেই প্রাচীন রোমাঞ্চ অটুট। কার্পেট, চামড়ার পোশাক, খাঁটি সোনার উপর গয়না থেকে শুরু করে ঐতিহ্যবাহী তুর্কি চা, কি নেই এখানে। প্রতিটি গলি যেন বলে চলে নিজস্ব এক কারুশিল্পের গল্প। গ্র্যান্ড বাজার থেকে বেরিয়েই নূর ওসমানিয়ে মসজিদ। ১৭৫৫ সালে নির্মিত এই মসজিদটি অটোমান স্থাপত্যের শেষ যুগের এক অনন্য নিদর্শন। চিরাচরিত অটোমান শৈলীর সাথে ইউরোপীয় বারক স্থাপত্যের মিশ্রণে তৈরি এর মার্বেলের উঠোন এবং বিশাল উঁচুতে থাকা জানলাগুলো একে দিয়েছে ইস্তানবুলের অন্যান্য মসজিদ থেকে সম্পূর্ণ আলাদা এক মাত্রা। নূর ওসমানিয়ে মসজিদ পেরিয়ে ইস্তানবুলের সবচেয়ে জীবন্ত ও ব্যস্ত অলিগলি মাহমুদ পাশা বাজার চত্বর। পাহাড়ে ঢালবে দোকান ও ক্রেতা বিক্রেতার ভিড় ঠেলে এই রাস্তাগুলো সোজা নেমে গেছে এমিননু ফেরিঘাটের দিকে। ট্যুরিস্ট গাইডবুকের বাইরে আসল ইস্তানবুলকে দেখতে হলে এই হাঁটা পথটুকুর কোনো বিকল্প নেই। প্রাচীন অটোমান কাল থেকেই এই অঞ্চলটি ছিল পাইকারি বাণিজ্যের কেন্দ্র। আজ আধুনিক যুগে এসেও সেই রূপ কিন্তু বদলায়নি। রাস্তার দুপাশে জামা কাপড়, ঘরের প্রয়োজনীয় জিনিস এবং মশলার পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। পর্যটকদের থেকে স্থানীয়দের আনাগোনাই এখানে বেশি। ইউরোপ ও এশিয়ার বাণিজ্যের যে ঐতিহাসিক পথ ধরে একসময় মশলা ও সিল্কের আদান প্রদান হতো, আজ সেই পথেই আধুনিক তুর্কি জীবনের প্রাণবন্ত কোলাহল। বেদেস্তান বা পুরনো বাজারের এই নেটওয়ার্কটি প্রমাণ করে শতাব্দীর পর শতাব্দী ধরে ইস্তানবুল কিভাবে নিজের আত্মাকে বাঁচিয়ে রেখেছে বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে। বাজার চত্বর পার হয়ে চোখে পড়ে ইয়েনি জামি বা নিউ মস্ক। নামে নতুন হলেও সপ্তদশ শতকে নির্মিত এই মসজিদটির সাথে জড়িত অটোমান রাজপরিবারের ক্ষমতাশালী মাতা সুলতানদের ইতিহাস। বসফরাসের ঠিক তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি এমিননু স্কোয়ারের অন্যতম প্রধান চেনারূপ। এমিননুর দিকে আরেকটু এগোতেই মিসির কারসিসি বা ইজিপশিয়ান স্পাইস বাজার।
1660 সালে অটোমান সাম্রাজ্যের মিশরীয় প্রদেশের রাজস্ব দিয়ে এটি নির্মিত হয়েছিল বলে এই নামকরণ। ইস্তানবুলের অন্যতম প্রাণকেন্দ্র এমিননু ওয়াটারফ্রন্ট। সামনে বিস্তীর্ণ জলরাশি, যেখানে গোল্ডেন হর্ন গিয়ে মিশেছে বসফরাস প্রণালীতে। উল্টো দিকে ঐতিহাসিক গালাতা ব্রিজ। সারিবদ্ধভাবে ছিপ ফেলে মাছ ধরছেন স্থানীয়রা। এই ওয়াটারফ্রন্টের বড় আকর্ষণ এই ভাসমান রেস্তোরাঁগুলো। অটোমান শৈলীতে সাজানো নৌকার ওপর অনবরত ভাজা হচ্ছে তাজা সামুদ্রিক মাছ। তাজা রুটির মধ্যে পুরে তৈরি হচ্ছে বালেক একমেক বা ফিশ স্যান্ডউইচ। অর্থাৎ রান্নাটি হচ্ছে জলের ওপর, বিক্রি এবং খাওয়া দাওয়া চলছে স্থলভূমিতে। এই এমিননু থেকেই ছাড়বে বসফরাস ফেরি ট্যুর। বসফরাস স্ট্রেট বা প্রণালীতে 90 মিনিটের এই নৌকা ভ্রমণ না করলে ইস্তানবুল ভ্রমণ কিন্তু থেকে যায় অসম্পূর্ণ। ভৌগোলিকভাবে এই জলপথটি অবশ্যই যুক্ত করেছে দুটি সাগরকে, মারমারা ও কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি, আর একই সাথে বিচ্ছিন্ন করেছে দুটি মহাদেশকে। বসফরাসের বাঁদিকের পাটটি ইউরোপ আর ডান দিকের পাটটি এশিয়া। বলতে দ্বিধা নেই যে পর্যটনের মূল আকর্ষণ বসফরাসের এই পশ্চিমাংশে, অর্থাৎ ইউরোপীয় তীর ঘিরে, যেখানে আধুনিক নাগরিক ব্যস্ততার সাথেই মিশে আছে ইস্তানবুলের ঐতিহাসিক বৈভব। তবে ঠিক উল্টো দিকে, অর্থাৎ পূর্বাংশের এশীয় ভূখণ্ডে কিন্তু লুকিয়ে আছে শহরের অন্য এক রূপ। ক্রুজ চলেছে বিখ্যাত বসফরাস ব্রিজের দিকে। আইকনিক বসফরাস ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় নিবিড়ভাবে অনুভব করা যায় প্রাচ্য আর পাশ্চাত্যের এক ভৌগোলিক ও রাজনৈতিক টানাপোড়েন। মাত্র একদিনের লেওভার, তাই এবারে এশিয়ার দিকে নামা হলো না। তবে একই ফ্রেমে জলপথে ভেসে দুই ভিন্ন মহাদেশের এমন মুখোমুখি অবস্থান দেখার অনুভূতি সত্যিই অনন্য। ইউরোপের ব্যস্ততা আর এশিয়ার ধ্রুপদী প্রশান্তি, এই দুইয়ের সহাবস্থানেই ইস্তানবুল আলাদা হয়ে উঠেছে পৃথিবীর অন্য যে কোনো শহর থেকে। নব্বই মিনিটের শেষে আবার ফেরত শহরের দোরগোড়ায়। এমিননুর পরিবর্তে এবারে নামবো গালাতা ব্রিজের অপর প্রান্তে অবস্থিত কারাকয় ঘাটে। ঘাট ঘেঁষেই রয়েছে কারাকয়ের স্থানীয় মাছের বাজার। এখানে কেবল পর্যটক নয়, শহরের বাসিন্দারা আসেন তাজা মাছ কিনতে। থরে থরে সাজানো হরেক আকার ও প্রকৃতির সামুদ্রিক মাছ। ক্রেতা বিক্রেতাদের হইহট্টগোল মিলিয়ে এক ভিন্ন আবহ। বাজার ঘুরে এবার সময় ইস্তানবুলের বিখ্যাত স্ট্রিট ফুড চেখে দেখার। বালেক একমেক বা টার্কিশ ফিশ স্যান্ডউইচ। বসফরাস থেকে ধরা তাজা মাছ ছাঁকা তেলে ভেজে পুড়ে দেওয়া হয় মচমচে ফ্রেঞ্চ ব্রেডের ভেতর। সঙ্গে পানীয় শারগাম, মূলত লাল বিট ও ফার্মেন্টেড কালো গাজরের টকঝাল আচারের জুস। এটা নিঃসন্দেহে ইস্তানবুলের রসনার এক চেনা স্বাদ। এই কারাকয় থেকেই শুরু ফেরার যাত্রা, সামনে চড়ে সুলতান আহমেদের দিকে।
বিশ্বের সাংস্কৃতিক মানচিত্রে এ শহর কোনো নির্দিষ্ট ধাঁচার নয়। এ শহর বৈচিত্র্যের, প্রাচীন পাথরের ওপর আধুনিক জীবনের উপচে পড়া উচ্ছলতা। এটাই ইস্তাম্বুল। জানলার কাঁচের ওপাশে দ্রুত পিছিয়ে যাচ্ছে ব্যস্ত ইস্তানবুল। একদিনের এই সংক্ষিপ্ত সময় এরকম একটি শহরকে জানার জন্য একেবারেই অপ্রতুল। কিন্তু ইস্তাম্বুল এমন এক শহর যা কয়েক ঘন্টার মধ্যেই বেঁধে ফেলতে পারে এক অদ্ভুত মায়ায়। সুলতানামেতে হোটেলের সামনে অপেক্ষা করছে ট্যাক্সি, গন্তব্য বিমানবন্দর। সময় কমের আক্ষেপ তো রয়েছেই, কিন্তু ভেবে ভালো লাগছে যে 24 ঘন্টার এই সংক্ষিপ্ত ট্রানজিটেও সূক্ষ্ম পরিকল্পনার হাত ধরে এই অল্প সময়েও শহরের প্রধান রত্নগুলোকে ছুঁয়ে যাওয়া অনেকটাই সম্ভব হলো। গোধূলির ইস্তানবুলের বুক চিরে ট্যাক্সি এগিয়ে চলেছে। টার্কিশ এয়ারলাইন্সের ঝলমলে গেট পেরিয়ে ইস্তানবুল গ্র্যান্ড এয়ারপোর্ট। প্লেনের সিটে বসে মনে মনে হিসেব কষা আজকের জমানো স্মৃতিগুলোর। রানওয়ে ধরে গতি তুলছে বিমান। বিদায় কনস্টান্টিনোপল, বিদায় ইস্তাম্বুল। আবার দেখা হবে পরবর্তী পর্বে, নতুন কোনো দেশে, নতুন কোনো অভিজ্ঞতায়, নতুন কোনো গল্প খোঁজার প্রত্যয়। দেখতে থাকুন ভূপর্যটক। ভালো থাকুন, ভালো রাখুন।